আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনো, খেলাপি ঋণ উদ্ধার করো, বামপন্থার পথ ধরো এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এবারে জানাবো দুদকের মুখোমুখি হচ্ছে না বেনজির। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছে না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য রয়েছে। তবে দ্বিতীয় দফায় তিনি দুদকের তলবে হাজির হচ্ছে না। প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় এখনও তিনি সময়ের আবেদন করেননি। জানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকছেন বিএনপির মহাসচিব। দল পুনর্গঠনের এই পদে শিগগিরই পরিবর্তন আসছে। মির্জা ফখরুলকে আরও সময় নিয়ে মহাসচিবের দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে বিএনপির শীর্ষ পর্যায় থেকে। এদিকে বাজারের ডাক নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ, আহত ৩০। নেত্রকোনার কলমাকান্দায় বাজার ইজারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে থাকছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার। বাঙালির অধিকার এবং বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছেন, দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায়, সেখানে তাদের চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে, তাদের পরাজয় ঘটবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সিপিবির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, দুর্নীতি লুটপাটের শেকড় উপড়ে ফেলো, পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ উদ্ধার করা, বামপন্থার পথ ধরো এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। শনিবার সিপিবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন রহমান এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন। বিবৃতিতে নেতারা মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার বিকেল 4:30টায় রাজধানীর পুরানো পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। দুদকের মুখোমুখি হচ্ছে না বেনজির। দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে মুখোমুখি হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রবিবার দিন ধার্য রয়েছে। তবে দ্বিতীয় দফায়ও তিনি দুদকের তলবে হাজির হচ্ছেন না। প্রথম দফায় সময়ের আবেদন করলেও দ্বিতীয় দফায় এখনও তিনি সময়ের আবেদন করেননি। অবশ্য দুদকের আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিগগিরই তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এরপর 21 কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরও 15 কর্মদিবস সময় পাবেন তিনি। তবে বিদেশে অবস্থান করা বেনজির আহমেদ যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না, তেমনি দুদকের সম্পদ বিবরণী দাখিল করতেও ব্যর্থ হবেন। বিষয়গুলো বিবেচনায় রেখে কমিশনের তদন্তকারী দল তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, বেনজির আহমেদের সম্পদ বিবরণী দাখিল না করলে 2টি মামলা হবে। দুদকের সম্পদ বিবরণী দাখিল না করার জন্য হবে নন সাবমিশন মামলা। আর বেনজির এবং তার পরিবারের সদস্যদের যেসব অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে আরেকটি অবৈধ সম্পদ অর্জনের মামলা হবে। 2 আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছর এবং নন সাবমিশন মামলায় 3 বছরের সাজার বিধান রয়েছে। জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদে না এলে তাকে আর জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হবে না। তবে অনুসন্ধান চলতে থাকবে। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী দল কমিশনে প্রতিবেদন দাখিল করবেন। এরপর কমিশনের অনুমতিক্রমে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। গত 31 মার্চ এবং 2রা এপ্রিল কালের কণ্ঠে সংবাদ প্রকাশ করবার পরপরই স্ত্রীর চিকিৎসার নামে সিঙ্গাপুর পাড়ি জমান বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা। সেখান থেকে তারা মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠে। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে পাড়ি জমান বলে জানা গেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরই থাকছেন বিএনপির মহাসচিব। দল পুনর্গঠনের এই পদে শিগগিরই পরিবর্তন আসছে। মির্জা ফখরুলকে আরও সময় নিয়ে মহাসচিবের দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন উভয়ই চান মির্জা ফখরুল ইসলাম আলমগীরই মহাসচিবের দায়িত্ব চালিয়ে যাক। গত বছরের 28শে অক্টোবর বড় আন্দোলনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না। এই আলোচনার গুঞ্জন সূত্রপাত তিনি নিজেই করেছেন। নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় দীর্ঘদিন কারাভোগের পর অনেকটা নিভৃতে চলে যান মির্জা ফখরুল। গণমাধ্যমকেও পুরোপুরি এড়িয়ে চলেন তিনি। তার অবর্তমানে কাউকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া না হলেও দলের স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার আব্দুল মঈন খানকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়। তিনি দলের কূটনীতি এবং সাংগঠনিক কর্মকাণ্ড বেশ সক্রিয়ভাবে পালন করেন। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে মির্জা ফখরুল মহাসচিব পদে আর থাকতে চান না। এমন গুঞ্জন মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে, যদিও এ নিয়েও কোথাও কোনো কথা বলেননি বিএনপির দায়িত্বশীল নেতারা। সম্প্রতি বিএনপিতে ব্যাপক হারে সাংগঠনিক রদবদল, কমিটি পুনর্গঠন, পদোন্নতি, পদাবনতি শুরু হয়েছে। দলের পুনর্গঠন এই প্রক্রিয়ায় স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের কথাও শোনা যাচ্ছে। তবে মহাসচিব পদে রদবদল নিয়ে আলোচনা নেই। অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ পর্যন্ত রদবদল আনা হচ্ছে। বিষয়গুলোকে ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়ার অংশ বলেছেন দায়িত্বশীল নেতারা। যদিও বিশ্লেষণ করে দেখা গেছে বিগত আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদেরকে বাদ দিয়ে কমিটি করা হচ্ছে, সক্রিয়দের পদোন্নতি দেওয়া হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, নীতি নির্ধারণী বৈঠকে মহাসচিব পদের রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে বিভিন্ন স্তরে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হয়েছে। নতুনদের দায়িত্ব দেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। সূত্রে জানা গেছে বিএনপির মহাসচিব শারীরিক অবস্থা এবং বয়সের কথা তুলে মহাসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছিলেন। বিষয়টি তিনি চেয়ারপারসনকে অবহিত করেছিলেন। বড় আন্দোলনের পর তিনি ফের এই দায়িত্বে থাকতে চাননি। তবে চেয়ারপারসন তাকে দায়িত্ব পালনে অনুরোধ করেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, গুঞ্জন গুঞ্জনই হয়েছে। সাধারণত গুঞ্জন কখনো সত্য হয় না। দলের দুঃসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করেছেন। তিনি এ পদেই আছেন। বাজারের ডাক নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০। নেত্রকোনার কলমাকান্দায় বাজার ইজারা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পূর্ব বাজার কলেজ মোড় বাজারের ডাক নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে পূর্ব বাজার কলেজ মোড়ে বাজার ডাক নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ চয়ন গ্রুপ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ছোট ভাই আব্দুল ওয়াদুদ রতন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষে আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান চয়ন বলেন, আজকে সকালে উন্মুক্ত ডাক দেওয়ার কথা ছিল। আমরা ডাকে অংশ নিতে গেলে উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ভাই আব্দুল ওয়াদুদ রতন গ্রুপ আমি সহ স্থানীয় লোকজনের উপর হামলা চালায়। এ সময় অন্তত ৩০ জন আহত হন। ওসি লুৎফুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। কলমাকান্দা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুলের ভাই আব্দুল ওয়াদুদ রতন গ্রুপ পরাজিত চেয়ারম্যানকে মুস্তাফিজুর রহমান চয়ন গ্রুপের লোকজনের মধ্যে বাজার ডাক নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে ইরান। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, দখলদার ইসরায়েল যদি লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সেখানে তারা চূড়ান্ত পরিণতি ভোগ করবে, তাদের পরাজয় ঘটবে। শুক্রবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য এই যুদ্ধে নিঃসন্দেহে একটি পরাজিত পক্ষ থাকবে এবং সেটি হবে ইসরায়েল। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। সম্ভবত দখলদার সরকারের পতনের সময় এসে গেছে। এ সময় নিজেদেরকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলের যে কোনো অবিবেচক সিদ্ধান্ত পুরো অঞ্চলকে সংঘাতের মধ্যে ঠেলে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তারা চূড়ান্ত পরিকল্পনার অনুমোদন করেছে। তাদের এই ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না। এদিকে লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি করে দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা সেটি বাস্তব। এ সময় তিনি ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং বাকযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনার উল্লেখ করেন।